সিয়ান আমাকে একটা কথা বলে যে ফারহানা, আমি জানি আমার মার দিক থেকে তুমি অনেক কষ্ট পাইছো বা অনেক কিছু শুনছো তুমি, কিন্তু আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে তুমি সবকিছু ভুলে যাও। আমার জীবনে তোমরা দুইটা নারী অনেক গুরুত্বপূর্ণ, এক হচ্ছে আমার মা, এক হচ্ছে তুমি। আমি কাউকে ছাড়া জীবনে ভালো থাকতে পারবো না। ভাইয়া, আমার নাম হচ্ছে ফারহানা, পড়াশোনা করেছি বিবিটি থেকে, আমি এমবিএ কমপ্লিট করেছি। আমি একটি প্রাইভেট ফাইন্যান্স কোম্পানিতে জব করছি। 2021-এ ফেসবুকের একটা গ্রুপের মাধ্যমে আমার যে ভালোবাসার মানুষটা, তার সাথে আমার তখন পরিচয় হয় ওখানে। পর ওখানে আমাদের টুকটাক চ্যাট হয় যে ও চিটাগংয়ে থাকে, আমি ঢাকায় থাকি। এরপরে হচ্ছে টুকটাক কথা বলার পরে এখন সে আমাকে বলতেছে যে আসলে চ্যাট করতে ভালো লাগছে না, আপনি যদি চান আমি একটু কল দিয়ে কথা বলতে চাই। তো আমিও তখন বললাম ওকে। ফোন করে খুব কথা বললো অ্যান্ড তখন ও খুব ফান টান করলো আমার সাথে। তো এরকম কথা বলতে বলতে সে এক পর্যায়ে বলতেছে কি যে আমার বাসা থেকে তো আমার জন্য মেয়ে দেখতেছে। ও আমাকে বললো যে আপনার কি অবস্থা, মানে আপনি বিয়ে শাদী করবেন কিনা, মানে এরকম নর্মালি কথাবার্তা। তখন আমি ওকে বললাম যে হ্যাঁ, আমারও চিন্তা আছে যে 21-এর মধ্যেই বিয়েটা করা। তখন সে আমাকে বলে কি যে যদি আপনি চান আমি আপনাকে বিয়ে করতে পারি সরাসরি। হ্যাঁ, একদম ইনস্ট্যান্ট তখনই, মানে যেদিন আমাদের ফেসবুকে ফার্স্টে কথা হয় সেই দিনই। তারপরে আমার না খুব মজা লাগলো যে একটা মানুষকে আমি চিনি না জানি না, সেই মানুষটা আমাকে বলতেছে বিয়ে করতে চাই। ওই দিন ওখানে কথা বলে শেষ। পরের দিন হঠাৎ করে সে আমাকে বলতেছে কি যে আচ্ছা আপনার আম্মু কোথায়। আমি বললাম আম্মু তো আমার পাশে। তখন সে বলে কি আমি আপনাকে মেসেঞ্জারে একটা ভিডিও কল দিই, আপনার ভিডিও কল আসার কোনো দরকার নাই, আমার মা আপনার মায়ের সাথে কথা বলবে। অ্যান্ড আই ওয়াজ সারপ্রাইজ যে এত ফাস্ট কেন, মানে কালকে ফার্স্টে কথা বললাম, আজকে সেকেন্ডে সে আজকেই কেন বলতেছে যে আমার আম্মুর সাথে কথা বলতে। তা আমার না খুব মজা লাগছে ব্যাপারটা। আমি তো আম্মুর সাথে খুব ফ্রি। তখন আমি আম্মুকে বললাম যে আম্মু একটা আন্টি তোমার সাথে কথা বলতে চায়, আমার একটু কথা বলে দেখো। সে যেহেতু চাচ্ছে কথা বলতে, তুমি কথা বলো। তো সে ভিডিও কল দেয়। আমি আর ভিডিও কলে না যেয়ে ডিরেক্ট আম্মুকেই ফোনটা দিই। দেওয়ার পরে ও শুরুতে আম্মুকে বলে কি যে আন্টি আমি সিফাত, দেখেন আমার চেহারাটা আসলেই এরকম, আমি এই চেহারা নিয়ে আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আম্মু তো হাসে দিছে যে ছেলেটা মানে শুরুতেই কেউ তো এইভাবে বলে না। এরকম বলার পরে আম্মু তো হেসে দিচ্ছে। আম্মু বলে বাবা তুমি কে, ও তো তোমার কথা আমাকে বলে নাই। তখন ও বলতেছে আন্টি আমার কথাও বলে নাই, কারণ আমার সাথে গতকাল কি ওর মাত্র ফার্স্ট কথা হয়েছে, আমি এখন আমার মায়ের সাথে আপনার সাথে কথা বলা দিতে চাচ্ছি এরকম। তো ওর আম্মুর সাথে কথা বলে আমার আম্মু। তো তখন তিনি বলেন যে আচ্ছা ছেলে মেয়েরা নিজেরা কথা বলুক, বলার পরে হচ্ছে আমরা তখন ফ্যামিলিগতভাবে দেখবো। দুই আম্মার ডিসিশন। হ্যাঁ, দুই আম্মুর ডিসিশন। ওর বাবা ছিল না, ওর বাবা হচ্ছে 2019-এই মারা যান। তো ও কিন্তু একটাই ছেলে, ওরা এক ভাই এক বোন। তারপর ওর রিলেটিভদের সাইড থেকে বেশ কিছু পয়েন্ট উঠে আসে। একটা হচ্ছে আমার আব্বু আম্মু সেপারেটেড একদম ছোটবেলা থেকে। তো ওইটা ওনাদের কাছে একটা বড় ইস্যু হয়ে যায়। ঢাকা চিটাগং আরেকটা বড় ইস্যু হয়ে যায়, কারণ লং ডিস্টেন্স। এর মধ্যে যেটা ছিল আমি তখনও জব করতাম। তো তাদের কথা হচ্ছে একটা অ্যাডভোকেটেড মেয়ে জব করছে, সে আমার ছেলেকে বিয়ে করে চিটাগং এসে কেন থাকবে, হতে পারে যে সে মানে ছেলেকে ঢাকায় নিয়ে যাচ্ছে, মানে এরকম থাকে না যে অনেক মানুষ তো অনেক ধরনের কথা বলে। তো ওগুলা থেকে অনেক ধরনের মানে নেগেটিভিটি গুলো আসতে থাকে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার সাথে কিন্তু সিয়ানের কথা হচ্ছে, কিন্তু আমাদের ছিল যে যদি ফ্যামিলি মানে আমরা বিয়ে করব, প্রেম হবে না। দেন হচ্ছে মানে ওদের সাইড থেকে কারো একজনের থ্রুতে আমার ব্যাপারে খোঁজ খবর নেওয়ানো হয়। তো তাদের ভাষ্য মতে যাকে দিয়ে খোঁজ খবরটা নেওয়ায় সে অনেক ধরনের মিস ইনফরমেশন দিচ্ছে। যেহেতু বাবা ছিল না, আমার গার্ডিয়ান, লিগ্যাল গার্ডিয়ান ছিল আমার দুই ভাই, আমার আরেকটা ইমিডিয়েট বড় বোন আছে। আমাদের দুই বোনকে কিন্তু মেয়ের মতন বড় করছে আমার বড় ভাইয়া। তো আমার ভাইয়ার ছিল ট্রান্সপোর্ট বিজনেস, মানে আমাদের নিজেদের বাস আছে। তো তার কাছে ইনফরমেশন গেছে যে আমার ভাইয়া হচ্ছে বাসের হেল্পার, যেখানে আমার ভাইয়া হচ্ছে বাসের মালিক। এবং আমার ব্যাপারে ইনফরমেশন দেওয়া হয়েছে যে আমার অনেক ছেলেদের সাথে রিলেশন ছিল, আমার ক্যারেক্টার ভালো না, এই ধরনের কিছু কথা বলছে আর কি। তো ওকে যখন এই ধরনের কথা বলা হয়েছে, ওকে বলতেছিল যে তুমি এরকম একটা মেয়েকে কেন বিয়ে করবা, যে মেয়ের ক্যারেক্টার ভালো না, যে মেয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না। আচ্ছা, বেসিক্যালি কোন পরিবার থেকে চাচ্ছিল না আপনার সাথে? হ্যাঁ, এক্স্যাক্টলি, পরিবার থেকেই চাচ্ছিল না যে আমার সাথে বিয়ে হোক। কিন্তু ওই সময়টা হয় কি, ও আসলে আমার কথার মায়ায় পড়ে গেছে। তারা অনেকভাবে ওকে বোঝানোর ট্রাই করছে যে আমরা আরো ভালো মেয়ে দেখবো, ওর সাথে তো তোমার প্রেমের সম্পর্ক না যে তোমার ওকেই বিয়ে করতে হবে, আমরা আরো সুন্দরী মেয়ে দেখবো, আরো ভালো ব্যাকগ্রাউন্ডের মেয়ে দেখবো, মানে এরকম। তখন ও আর কি ওদেরকে বলছে আচ্ছা দেখি কি হয়, মানে সে ওদেরকেও না করতেছে না। ওর ইচ্ছা ছিল যে ও আমার সাথে দেখা করবে, কথা বলবে, আমার ব্যাপারে খোঁজ খবর নিবে, অ্যান্ড দেন ও একটা ডিসিশন জানাবে আর কি, এরকম। এরপর বিভিন্ন রং নাম্বার থেকে আমার মায়ের কাছে কল আসা শুরু হইলো, হ্যাঁ, যে সিয়ান ম্যারিড, ওর বাচ্চা আছে, তো আমি যেন এখানে বিয়ে না করি। আবার এরকম কল আসতো যে আম্মুকে বলতো আপনার মেয়েকে বলেন যে ওর লাইফ থেকে সরে যাইতে, না হলে কিন্তু অনেক খারাপ হবে, এই বিয়ে কোনোদিনই হবে না, এই বিয়ে। হ্যাঁ, খুব আমার মাকে লিটারেলি থ্রেট দেওয়া হচ্ছে যে আপনাদের তো ফ্যামিলি ভালো না, আপনারা তো নিম্ন ফ্যামিলির মানুষ, না হলে তো আপনার মেয়ের তো দরকার নাই যে এত দূরে বিয়ে করার বা এরকম ছেলেকে বিয়ে করার, হ্যান ত্যান এরকম কথা বলতেছে। ইভেন আমার মায়ের সাথে খুব মিসবিহেভ করতেছিল এই ব্যাপারগুলো নিয়ে।
এগুলো চলতেছে। আমি যখন সিয়ানকে এগুলো বলতাম যে আমার বাসায় এরকম কল আসতেছে, ও তখন বিশ্বাস করতো না, কে করতেছে ও জানে না, কিন্তু ও শিওর ওর ফ্যামিলি ক্লোজ পার্সনদের মধ্যে কেউ এগুলো করতেছে না। তারপরে ও ঢাকায় আসবে বললো, আমিও বললাম ওকে। তো আমার অফিস তখন যমুনার ওইদিকে ছিল, যমুনা ফিউচার পার্কের ওখানে। খুব শান্তশিষ্টভাবে দাঁড়ায় আসছে, চুপ করে দাঁড়ায়, আমাকে পরে দেখেছি না গেছে। তারপরে ওখানে দাঁড়ায় কি অবস্থা, কেমন আছো, কি করছো, এই ধরনের কথা বলে তারপর আমরা রেস্টুরেন্টে বসি, দুজন একটু কথা টথা বলি। অ্যান্ড দেন ও আমাকে বলে কি যে চলেন আপনাকে বাসায় নামাই দিয়ে আসি। দেখে মানে যে যথেষ্ট ভালো মানুষ মনে হয়েছে আমার কাছে। আর আমার কাছে অলওয়েজ ওই টাকা পয়সা তারপরে হচ্ছে চেহারা এইসব থেকে আমি সবসময় চাইতাম একটা ব্যক্তিত্ববান পুরুষ আমার জীবনে আসুক। কারণ আমি যেহেতু ছোটবেলা থেকে ব্রোকেন ফ্যামিলিতে বড় হয়েছে ভাইয়া, আমি অলওয়েজ এক্সপেক্ট করতাম যে একটা পার্সোনালিটি সম্পন্ন একটা পুরুষ আমার জীবনে আসুক, যে আমার বাবার অভাবটা আমাকে পূরণ করে দিবে, অ্যান্ড হচ্ছে সে মানে একটা গার্ডিয়ান আসুক, অ্যান্ড একটা ভালো মানুষ আসুক আমার জীবনে। তারপরে সে আমাকে এলাকায় নামায় দিলে, এবং যখন ও আমাকে নামায় দেয় তখন আমাকে একটা কথা বলে যে ফারহানা, আমি এতদিন কনফিউজ ছিলাম কি করব না করব, মানে তোমার ব্যাপারে আমি আসলে কনফিউজ ছিলাম, কিন্তু আজকে আমার মাথা পুরো ক্লিয়ার। আমি আসলে যদি বিয়ে করি আমি তোমাকেই করব, তোমার মতন অন্য কেউ হইলে হবে না, আমার তোমাকেই লাগবে। তারপরে আমি ওখান থেকে বাসায় চলে যাই। তারপরের দিন সে হঠাৎ করে আমাকে বলে কি, আমি তোমার বাসার নিচে আসি, আমি তোমার বাসায় তোমার ভাইয়ের সাথে কথা বলবো। হঠাৎ, আমাকে কিন্তু জানায়ও নাই। তখন ভাইয়া বলে আচ্ছা আসতে বলো। পরে ও উপরে আসলো, ঘরে ঢুকি আমার ভাইয়ার হাত, মানে দুইটা হাত দিয়ে জোর করে ধরে ভাইয়াকে বলতেছে যে ভাইয়া আমি এখন একটা বেয়াদবি করবো, আপনি কিছু মনে করেন না, আমি আপনার ছোট বোনকে বিয়ে করতে চাই। একদম ও খুব ছোট মানুষের মতন কথা বলতো, এবং কোনো রাগ ঢাক রাখতো না, স্ট্রেট ফরওয়ার্ড কথা, যে আমি আপনার ছোট বোনকে বিয়ে করতে চাই। তখন আমার ভাইয়া বলে কি যে তোমার তো ফ্যামিলি আছে না, বল কি হ্যাঁ, বলে কি তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে আসো, আমরা তখন কথা বলবো। তখন ও বললো জি ভাইয়া আমি আমার ফ্যামিলিকে আনবো, আমাকে একটু 2-3টা মাস সময় দেন, কিন্তু আপনারা ওকে অন্য কোথাও বিয়ে দিয়েন না। মানে ও ভয় পাচ্ছিল আমার না আবার বিয়ে হয়ে যায়, যেহেতু অনেক ঘটনা হ্যাঁ ঘটে যাচ্ছে, যদি ওর কাছে না দেয়। তখন ভাইয়া বললো আচ্ছা আমরা এটা দেখবো, তুমি এখন চলে যাও, তোমার ফ্যামিলিকে নিয়ে আইসো। চিটাগং ব্যাক করার পরে সে হচ্ছে ওর মাকে বলে যে তোমরা যে ধরনের ইনফরমেশনগুলো আমাকে দিছো, আমি তো ওর বাসায়ও গেছিলাম, ওর অফিসেও গেছিলাম, সবগুলো মিথ্যা ইনফরমেশন। কারণ একটা বাসের হেল্পারের বাসা তো এরকম থাকে না, আর একটা বাসের হেল্পার কখনো তার 2 বোনকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনাও করাতে পারে না। ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমি দেখে আসছি, ওর ফ্যামিলির মানুষজন যথেষ্ট পোলাইট, যথেষ্ট ভদ্র, আর ও অনেক ভালো, আমি ওকেই বিয়ে করব। তো ওই দিক থেকে ওদের আত্মীয় স্বজন অনেকে বুঝাইছে যে না, এই দিক থেকে যেহেতু শুরুতেই এত বাধা আসতেছে, এই মেয়েকে বিয়ে করায়ও না, এই মেয়েকে আইনো না, এই মেয়ে ভালো হবে না। ও তারপর অনেক চেষ্টা করে, দেখা যাচ্ছে একটা সময় আমার শাশুড়ির হয়তো একটু জেদ ছিল যে না আমি বিয়ে করাবো না, তুমি কেন করতে চাচ্ছ, আমি করাবো না, এখানে আমি বিয়ে করাবো না। কিন্তু ওর জেদ হচ্ছে ও এখানেই বিয়ে করাবে। দুজনের মধ্যে একটা ক্লাস চলতেছিল আমার শাশুড়ি আমার হাজব্যান্ডের মধ্যে, যে একজন করাবে না একজন করবে। এর মধ্যে ও বেশ কিছু ট্যাকটিস খাটায়। ও একবার করলো কি 3-4 দিন না খেয়েছিল, না খেয়ে থেকে পড়ে গেছে। এরকম করতে করতে একটা সময় ও গিয়ে আমার শাশুড়ির ওখানে যে একবার সে কান্নাকাটি করে দিছিল যে মা একটু দেখো তোমরা ওকে একবার দেখো, যদি ভালো না লাগে তোমরা মানা করে দিও। আমার শাশুড়ি, ওর বোন আর বোন জামাই আর খালু মিলে আমাকে দেখতে আসলো। তারা পরে কথা টথা সবকিছু বললো, ওর ব্যাপারে যত নেগেটিভ কথা থাকে হ্যাঁ সবকিছু বলা হইলো। মানে শেষ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে বিয়েটা যেন না হয়। হ্যাঁ, দেখতে আসার পরে মানে ও গেমার ছিল, ও রাত জেগে গেম খেলতো। তারপরে আমাকেও বলা হয় যে তুমি যদি ওকে বিয়ে করো নিজের রিস্কে বিয়ে করবো, আমরা কিন্তু এই ব্যাপারে আগাবো না, তোমাদের যদি ফিউচারে কোনো ঝামেলা হয় আমরা কিন্তু তোমাদের সাথে থাকবো না। তো এই ধরনের কথাবার্তা বলে ওনারা চলে যায়। তো ওই সময়টা আমার ভাইয়াও একটু বলে যে এরকম ফ্যামিলি মেম্বার এসে যদি এই ধরনের কথা বলে তাইলে আমরা কেমনে দিব মেয়ে, হবে না এরকম। তারপরে হচ্ছে এই কথা বলার পরে তারপরে আমি রাতের বেলা সিয়ান আমাকে ফোন করে বলে যে ফারহান আমাকে একটা সুযোগ দাও, প্লিজ আমাকে একটা সুযোগ দাও, তুমি আমাকে ছেড়ে হয়ে চলে যেও না। বলে যে আমি তোমার সাথে দেখা করব। পর সেই যমুনার সামনে গিয়ে সে দাঁড়ায়। আমি যাওয়ার সাথে সাথে ভাইয়া এতগুলা মানুষ, ও কি করলো একদম হাঁটু গেড়ে নিচে বসে পড়লো, পরে আমার হাতটা ধরে কান্না করতেছে যে তুমি আমাকে ছাড়া যাও না, আমার যত ব্যাড হ্যাবিট আছে আমি সব চেঞ্জ করে ফেলবো, সব চেঞ্জ করবো। হ্যাঁ বলে আমি তোমাকে কথা দিচ্ছি আমি রাত জেগে গেম খেলবো না, আমি বাইরে থাকবো না। পরে বলে যে আমি তোমার ভাইয়ার সাথে কথা বলবো। তো ঠিক আছে বলো তুমি কথা। তো ও ভাইয়াকে ফোন দেয়, তখন ভাইয়া ওকে বলে তুমি বাসায় আসো, তোমার সাথে আমার কথা আছে। তখন ও আমার সাথেই আবার আমাদের বাসায় যায়। যাওয়ার পরে ভাইয়াকে বারবার বলতেছে যে ভাইয়া আমাকে সুযোগ দেন, যেমনি হোক আমি আমার ফ্যামিলিকে রাজি করাবো। তো ভাইয়া বলতেছে আমরা তো বুঝতেই পারতেছি তোমার ফ্যামিলি রাজি না এখানে, তুমি জোর করে তাদেরকে নিয়ে আসছো, তারা কোনোভাবেই রাজি না এখানে।
তখন ও বারবার সুযোগ চাচ্ছে, সময় চাচ্ছে। ভাইয়া বলে কি, দেখো তুমি নিতান্তই ভালো ছেলে, যার কারণে আসলে আমরা তোমাকে একের পর এক সুযোগ দিয়ে যাচ্ছি, কিন্তু এরকম করলে তো আসলে মেয়ে বিয়ে দেওয়া যায় না। পরেও ওই কথা বলে ও চলে যায়। চলে যাওয়ার পরে ওর দুলা ভাই ডিরেক্ট জানায় যে আমার শাশুড়ি এখানে বিয়ে দিতে রাজি না। তখন ও বাসায় যায়। বাসায় যাওয়ার পরে আমার শাশুড়ির সাথে রাগারাগি করে কাউকে কিছু না বলে ও চলে গেছে। পরের দিন সকালে আমি যখন অফিসে যাই, ওর একটা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, তো সেই ক্লোজ ফ্রেন্ড আমাকে বলতেছে যে আপু আপনার সাথে সিয়ানের কোনো যোগাযোগ হয়েছে কিনা। তাকে বলে যে না ভাই, আমার সাথে ওর সাথে কোনো কথা হয় না। বলতেছে যে ও হচ্ছে বাসায় যে মনে হয় অনেক রাগারাগি করে ও ব্যাগ নিয়ে চলে গেছে, ওকে আর পাওয়া যাচ্ছে না। বাসা থেকে বের হয়ে গেছে? হ্যাঁ, ও এখান থেকে না বলে চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না, কারো ফোন টোনও ধরতেছে না, কিছু না। আপনি ওকে একটা কল দেন। সাথে সাথে এটা শুনে আমি ওকে ফোনে কল দিলাম। আমি ভাবছিলাম যে হয়তো ধরবে না, যেহেতু কারো ফোনই ধরতেছে না। কিন্তু আমি ফোন দেওয়ার সাথে সাথে সে ফোনটা ধরেই কান্না, ফারহান আমাকে ছাড়া। ওর একটাই কথা, ফারহান আমাকে ছাড়া যাও না, আমাকে ছাড়া যাও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তখন আমি ওকে বলি যে আচ্ছা ঠিক আছে, আমি শেষ পর্যন্ত তোমার সাথে থাকবো, কিন্তু যদি কিছুই না হয় তুমি কখনো আমাকে ব্লেম দিও না বা আমার উপরে কোনো অভিযোগ রেখো না, কিন্তু আমি দেখবো যে কি হয়। এরপরে ও বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পরে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, অনেক রিকোয়েস্ট করে, তারপর বলে যে মা এটাই আমার শেষ আবদার, আমি তোমার কাছে আর কোনোদিন কিছু চাইবো না, আমি শুধু ওকে বিয়ে করতে চাই, আমি তোমার কাছে কিছুই চাইবো না। তারপরে যখন উনিও দেখে যে ছেলেকে কোনোভাবেই আসলে ফেরানো সম্ভব হচ্ছে না, তারপরে আরো রিলেটিভরাও বলতেছে, সবাই বলতেছে যে আচ্ছা ঠিক আছে, চাচ্ছে যখন জোড়া তো আল্লাহ লিখে পাঠায়, তাহলে ভাবি দিয়ে দেন বিয়ে। এরকম করতে করতে তারপরও 1-1.5 মাস চলে গেছে। টোটাল কতদিন এইসব করতে করতে কতদিন পার হয়েছে? প্রায় 6.5 থেকে 7 মাস চলে গেছে এরকম ঝামেলা। তো এক তরফাই ফাইট করছে, মানে একাই ফাইট করছে। কারণ আমি যেহেতু অত বেশি ইমোশনালি অ্যাটাচমেন্ট ছিল না ওর সাথে, আমার কথা হইলে হবে না হইলে নেই। তো এরপরে হচ্ছে যখন ও রাজি করালো, হ্যাঁ রাজি করানোর পরে অক্টোবরের 8 তারিখ 2021-এ তার সেকেন্ড টাইম আবার আমাকে দেখতে আসলো। তারপরে আসলো, কথা টথা বলে ফিক্সড করে ফেললো যে নেক্সট ফ্রাইডেতেই বিয়ে। এরপর আমি না খুব ভয় পাইতাম যে যেহেতু ফ্যামিলিটা শুরু থেকে আমাকে এত অপছন্দ করে, মানে ওনার সাথে আমার বন্ডিং কেমন হবে, হ্যাঁ খুব ভয় লাগতো। আমি আমার কলিগদের সাথে মাঝে মাঝে মজা করে বলতাম কি আমি এটা রিনা খানের মতন শাশুড়ি পাবো। আমি ওকে বলতাম যে বাংলা মুভি চলবে, বউ শাশুড়ি যুদ্ধ চলবে, এরকম বলতাম, মজা করতাম। তারপরে যাই হোক 9 তারিখে সুন্দর মতন বিয়ে শপিং টপিং করলাম। তো শপিংয়ে আমাকে নিয়ে গেল, অ্যান্ড আমি খুব সারপ্রাইজ হয়েছি যে মানুষটা একদিন আগেও আমাকে পছন্দ করতো না, সেই মানুষটা সবকিছু আমার পছন্দেই কিনে দিচ্ছে। আমার শাড়ি, হ্যাঁ শাড়ি গয়না টয়না এভরিথিং আমাকে নিজের পছন্দেই কিনে দিচ্ছে। তারপরে গেল, এরপরে 15 তারিখ আমার বিয়েটা হয়। মানে আমাদের বাসায় ঘরোয়াভাবে আক্ট করা হয় এবং 2 মাস পরে আমাকে উঠায় নেবে এরকম। বিয়ে হওয়ার পর আমার কাছে মনে হয় যে একটা ম্যাজিক কাজ করলো আমার, যে আমার কাছে মনে হচ্ছিল যে এই মানুষের ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই। শাশুড়ি তখন আমাকে বললেন যে এতদিন তোমার সাথে যা হয়েছে হয়েছে, আজকের থেকে তুমিও ভুলে যাবা, আমিও ভুলে যাব, আমাদের সম্পর্কটা যেন সুন্দর হয়। এবং বিয়ের দিনই হঠাৎ করে ডিসিশন হইলো যে বিয়ের পরের দিন ওনারা আমাকে চিটাগং নিয়ে যাবে 2-3 দিনের জন্য বেড়াতে। পরে ওখানে গেলাম, শ্বশুর বাড়ি সবার সাথে 2-3 দিন ঘুরলাম টুরলাম এবং খুব নর্মাল লাগছে, আমার খুব আহামরি কিছু লাগে নাই, হ্যাঁ ভালো ছিল। 2 দিন পরে আমি চলে আসি এখানে। তো চলে আসার পরে এরপরে তো লং ডিস্টেন্স রিলেশনশিপ, মানে এতদিন তো যা ছিল ছিল, এখন তো কোনোভাবে সে আর মন বসাইতে পারে না। উনি তো যেহেতু ওখানে জব করেন, হ্যাঁ ও ওখানে থাকতো, অনেক যুদ্ধ করে বিয়ে করেছি এবং বিয়ের পরে আরেক যুদ্ধ দূরে দূরে। তো যেটা হয়তো খুব মিস করতাম, ভাল লাগতো না, কাজে মন বসতো না, খেতে ইচ্ছা করতো না, আমার খালি মনে হতো কবে আসবে, কবে ওকে একটু দেখবো। মানে ওই সময়টা আমি কেন জানি ওর প্রতি অনেক বেশি ক্রেজি হয়ে গেলাম, যে আমার মানে ওর সাথে থাকতে আমার খুব ভালো লাগতো। ও 2 সপ্তাহ পর পর আসতো ঢাকায় একদিনের জন্য, কারণ পোর্টে তো ছুটি হয় না। তো দেখা যেত 2-3 সপ্তাহ পর পর আসতো। ও তখন বলতো যে ফারহানা আমার ভাল লাগে না। পরে আমাদের জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে, 22 জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে আমাকে উঠায় নেওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে আমরা ডিসাইড করেছি যেহেতু ও একটু পাগলামি করছে, ওরও ভাল লাগছে না, ও রিস্ক নিয়ে একদিনের জন্য চলে আসে, মানে একটুখানি দেখার জন্য আমাকে, মানে ওর এই পাগলামিগুলোর জন্য অ্যাকচুয়ালি আমি ওকে আরো বিয়ে করার মতো সাহস নিয়েছিলাম। তো এরকম দেখে পরে আমি আমার মাকে বলি যে আম্মু জানুয়ারি-ফেব্রুয়ারিতে নেওয়ার দরকার না, একটু ট্রাই করো যে ডিসেম্বরের মধ্যে আমাকে উঠায় দেওয়ার। মানে আমি নিজের থেকে বলছি আমার মাকে। আমার মা বলে যে এই প্রথম কোনো মেয়েকে দেখতেছে যে শ্বশুরবাড়ি যাওয়ার এত তাড়া তার। তারপরে আমার ফ্যামিলিগতভাবে আমাদের আনুষ্ঠানিকতা শুরু করে দিল, বিয়ের প্রোগ্রাম সবকিছু শুরু করে দিল। শেষে কি সিদ্ধান্ত হলো ডিসেম্বরে? হ্যাঁ ডিসেম্বরের 24 তারিখে আমাকে উঠায় দেওয়া হবে। আচ্ছা, তারপর তখন একটু ভয় পাইতাম যে এই মানুষগুলো কেমন না কেমন হবে, আমি তাদের সাথে আমার অ্যাডজাস্ট করতে পারবো কি না, বা কীরকম কী হয়।
তো এর মাঝখানে একটা কথা না বললেই না, যেদিন আমার বিয়ে হয় বিয়ের দিন রাতে সিয়ান আমাকে একটা কথা বলে যে ফারহানা, আমি জানি আমার মার দিক থেকে তুমি অনেক কষ্ট পাইছো বা অনেক কিছু শুনছো তুমি, কিন্তু আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে তুমি সব কিছু ভুলে যাও। আমার জীবনে তোমরা দুইটা নারী অনেক গুরুত্বপূর্ণ, এক হচ্ছে আমার মা, এক হচ্ছে তুমি। আমি কাউকে ছাড়া জীবনে ভালো থাকতে পারবো না। তোমাদের মধ্যে যদি সুসম্পর্ক না থাকে তখন আমার তখন মরে যেতে ইচ্ছা করবে, আমার তখন বাঁচতে ইচ্ছা করবে না এরকম। তখন আমি ওকে ওয়াদা করি আমি যেভাবেই হোক আমি তোমার মায়ের প্রিয় বউ হয়ে উঠবো। তখন হচ্ছে ও আমাকে বলে যে তুমি যদি আমার মায়ের মন একবার জয় করতে পারো দেখবা যে আমার মা আমার থেকে তোমাকে বেশি ভালোবাসবে। তারপর আমাকে উঠায় নিয়ে যাওয়ার পরে আমার তখন একটাই টেন্ডেন্সি যে আমি কিভাবে আমার শাশুড়ির মন জয় করবো। তো সারাক্ষণ আমি তার সাথে সাথে থাকতাম, তার সাথে গল্প করতাম এরকম। এবং আমি দেখলাম বিয়ের পরে দেখলাম যে মানুষটা অনেকটাই অন্যরকম, আগের মতো না। সে আমাকে অনেক আদর করছে, ভালোবাসছে এরকম। পরে আমরা রাঙামাটি একটা ট্যুর দিয়ে আসি। হ্যাঁ, আর আমার খুব সুন্দর একটা জীবন ছিল, যে মানে মানুষের স্বপ্নের যেরকম থাকে না সেরকম, যে ও প্রতিদিন আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। ও প্রতিদিন, ও কখনো খালি হাতে আমার জন্য আসতো না, পকেট ভর্তি করে চকলেট এটা ওইটা প্রত্যেক দিন নিয়ে আসতো। পরে আমি খুব সিভিয়ার অসুস্থ হয়ে যাই। তখন হচ্ছে আমার জ্বর 102 থেকে 103 থাকতো, আর সারাদিন শুধু আমার বমি হতো। আমার শাশুড়ি আমাকে বললো কি তোমাকে ওয়াশরুমে যে বমি করতে হবে না, সে আমাকে একটা গামলা মতো একটা কিছু দিয়ে গেল, বলো যে তুমি এখানে বমি করো, আমি পরিষ্কার করে দিব। এরপর আমি দেখলাম এই মানুষটা আমাকে মায়ের মতন ভালোবাসতেছে, আমাকে মুখে তুলে খাওয়াচ্ছে। শাশুড়ি মা সে হচ্ছে আমাকে নিয়ে 2-3টা হসপিটালে দৌড়াদৌড়ি করলো, আমার হাজব্যান্ডও। তারপরে আমাকে এসে বলে যে ফারহানা, তুমি মারা গেলে আমি হয়তো কোনোদিন বিয়ে করবো না, কারণ আমি হয়তো বাঁচবই না, কিন্তু আমি যদি মারা যাই তুমি বিয়ে করে সুন্দর একটা সংসার করো। আর প্রায় ও একটা কথা বলতো যে দেব তোমার আগে আমি মারা যাব, আমি তোমার বিচ্ছেদ নিতে পারবো না, আমি তোমার আগে আমি মারা যাব। এটা আমি, ও নাকি নামাজ পড়ে এটাই দোয়া করতো যে মানে আমার আগে যেন আল্লাহকে নিয়ে যায়। তারপরে তখন আমি যখন একটু সুস্থ হওয়া শুরু করলাম, একদিন ও এসে আমাকে হাতটা ধরে বসালো, কপালে চুমু টুমু দিয়ে আদর করে বললো যে ফারহানা গেটটা আটকাও, আমি চলে যাচ্ছি। তারপরে হচ্ছে ও যখন চলে গেল, ও চলে যাওয়ার পরে না আমি তখন শুয়েছিলাম, কিন্তু হঠাৎ করে বিকেলে বা সন্ধ্যার থেকে আমার ভিতরে একটা অস্থিরতা কাজ করতেছে, ভাল লাগতেছে না কি করবো। এরপর আমি একটু শুয়েছিলাম, তারপর আমার হঠাৎ করে না মাথায় কেমন জানি খুব কবর ওয়ার্ডটা খুব ভাসতেছে, কেন ভাসতেছে আমি জানি না, খুব হাসতেছে। এরপর ভাই আমি ওই যে হুমায়ুন আহমেদের জিন্দা কবর নাটকটা আছে না, বসে ওটাও দেখলাম। দেখার পরে আঙ্কেল ফোন দিলেন, উনিও কোর্টে জব করতেন। ফোন দিয়ে আমার শাশুড়িকে বললেন জিয়ানের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে হসপিটালে নেওয়া হচ্ছে, তোমরা যাও। এই কথা বলার পরে আমার শাশুড়ি জোর একটা চিৎকার দিয়ে নিচে বসে পড়ছে। তো বসে পড়ার পরে আমি আম্মুকে বলতেছি কি যে আম্মু কি হয়েছে, বলে কি জিয়ান একটা অ্যাক্সিডেন্ট করছে। তখন আমি বলতেছি যে না আম্মু, ওর কিছু হয় নাই, আপনি এগুলো কিছু হয় নাই, চলেন আমরা যাই। একটু আগেও যে মানুষটা আমি সোজা হয়ে দাঁড়াইতে পারতেছি না, হাঁটতে পারি না, আমার মেরুদণ্ডে এত ব্যথা, সেই মানুষ আমি ঠান্ডার মধ্যে আমি খালি পায়ে দৌড়াচ্ছি। আমার পিছনে আমার শাশুড়িও আছে। অ্যান্ড আমি আল্লাহকে শুধু মনে মনে বলতেছি যে আল্লাহ তুমি আমাকে জীবনে অনেক কষ্ট দিচ্ছ, আমি কিছু বলি নাই, কিন্তু আমাকে এত অল্প দিনে স্বামী সোহাগী করো না, আমার হাজবেন্ডকে তুমি বাঁচায় রাখো। এরকম একটা খালি, আমার তো জানে ও অ্যাক্সিডেন্ট হয়েছে, কি হয়েছে কিচ্ছু বলে নাই, কিন্তু আমার মনে মনে এটা আসতেছে যে ও বেঁচে আছে, এরকম ও আমাকে দেখতে চাচ্ছে। মানে আমি এটাই বলতেছি আমার শাশুড়িকেও যে ও বেঁচে আছে, ও আমাকে দেখতে চাচ্ছে, এরকম একটা। তারপর আমি ওখানে যাই, যাওয়ার পর দেখি ও ইমার্জেন্সিতে শুয়ে আছে, ওর গায়ে কোনো কাটাছেঁড়া দাগ নাই, কোনো রক্ত নেই, কিছু নেই, ওর মুখটা একটু খোলা। ওর কলিগ যারা ছিল সবাই আসছে, আসার পরে সবাই আমাকে বলতেছে যে ভাবি কিছু হয় নাই। আমি বলছি ওর কি হয়েছে, বলে কিছু হয় নাই, ওকে ডক্টর দেখতেছে, আপনি কিছু বললেন না, মানে বলতেছে ও বেঁচে আছে। আমি কি হয়েছে, বলে কি ও বেঁচে আছে, ওর কিছু হয় নাই, আপনি টেনশন করেন না, কিছুই হয় নাই। তো ওই কথা বলাতে আমি তো জানি ও বেঁচে, কিন্তু আমার কিছু একটা হয়, আমি তখন সেন্সলেস হয়ে পড়ে যাই। যখন আমার জ্ঞান ফিরে তখন আমার নাকের ভিতরে পাইপটাই ঢোকানো, আমি একটা কেবিনে শুয়ে আছি। তো আমাকে ডক্টর দেখতেছে, তো দেখার পরে আমার যখন একটু সেন্স আসছে, তখন পাশ থেকে একটা নার্স, ফুফাতো ননাস যিনি, ফুপুরা যারা আসছে তাদেরকে বলতেছে যে উনি তো নাই, ওনাকে যখন আনছে তখনই তো উনি মারা গেছে, উনি তো অন স্পট ডেড, উনি নাই। তো এই কথা যখন আমাকে কানে বলে তখন আমি মানে সহ্য করতে পারছি না, আমার তখন হাত পা কাঁপে। এত ঠান্ডার মধ্যে আমি তখন ওখানে ওয়াশরুমে যেয়ে গায়ের উপর ঠান্ডা পানি ঢালি, যে আমার শরীর থেকে মানে হচ্ছে আগুন জ্বলতেছে, এরকম আমার কাছে ফিল হয়। একটু ঠান্ডা পানি ঢালতেছিলাম আমার মাথার মধ্যে, যা ভালো লাগতেছে না। এরপর আমি রুম থেকে বের হয়ে যাই, আমি ওকে একটু দেখবো, আমার কাছে মনে হচ্ছে বেঁচে আসছে, আমি গেলেই ওর নিঃশ্বাস ফিরে আসবে। তখন আমি দৌড়ে যাই, ওর ইমার্জেন্সিতে দৌড়ে যখন যাই, তখন অনেকগুলো মহিলা থাকে, ওনারা আমাকে দেখতে দেয় না, ওনারা সবাই মিলে 20-25 জন মিলে আমাকে ধরে রাখছে, আমাকে দেখতে দেয় না, বলে কি না যাওয়া যাবে না, ও বেঁচে। আমি বলছি ও কি বেঁচে আসছে, বল কি হ্যাঁ ও বেঁচে আসছে। তো ততক্ষণে আমি দেখি যে হসপিটালে প্রায় 2-3 হাজার মানুষ চলে আসছে, পুরো হসপিটালে মানুষ গিজ। ও তো কলোনির সবার আদরের ভাইয়া, বললাম না তো অনেক ভালো মানুষ। তো দারোয়ান থেকে শুরু করে রিক্সাওয়ালারা পর্যন্ত ওকে চিনে, ওখানকার স্থানীয়, ওখানে সবাই ওকে জন্ম নিতে দেখছে, বড় হইতে দেখছে, তো ওকে সবাই চিনে। তো এরপরে হচ্ছে
আমাকে তো দেখতে দেয় না, দরজা আটকে, ইমার্জেন্সি দরজা আটকাই দিছে। যখন আমাকে বলে যে ও বেঁচে আছে, তখন আমি বলবো যদি বেঁচে থাকে ওকে এখানে কেন রাখছে, ওকে চিটাগং মেডিকেলে কেন পাঠাচ্ছে না, এখানে তো ট্রিটমেন্ট হবে না, ওকে দেয় না কেন। ও ততক্ষণ সবাই জেনে গেছে। আমার মা আমাকে কল দেয়, তখন বড় ভাই আমুর থেকে আমার ফোনটা নেয়, নিয়ে বলে কি যে ও কই। আমি বলছি ভাইয়া ওকে শোয়ায় রাখছে, ওকে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখছে। তখন আমার ভাইয়া ওখান থেকে বলে কি ইন্নালিল্লাহ পড়ে। তো আমি এটা বলি কি ও তো মারা যায় না, ওকে খালি মানে আমার তখন আসে না যে ও ওকে সাদা কাপড় রাখছে মানে ও মারা গেছে। না বলে ইন্নালিল্লাহ বলতেছে কেন, ও তো বেঁচে আছে। আম্মু ওখান থেকে ফোনে চিৎকার চেঁচামেচি করতেছিল, কান্না করতেছিল, কারণ কেউ মানতে পারতেছিল না যে আমি 3.5 মাসের মাথায় বিধবা হয়ে যাব। পরে একদম রাতে 2টা বাজে একদম শেষ বিদায় দেওয়ার মতো রেডি করে ওকে আনে। অ্যাম্বুলেন্স থেকে ওকে আর নামায় না, যেহেতু একটু হেলদি আর অনেক লম্বা, ওকে না রাতের বেলা নামায় না। আমি সবাইকে বলছি ওকে একটু নামান, ওকে একটু নামান। এই শীতের মধ্যে এরকম একটা বরফের মধ্যে রাখছেন, আমার জানটার কষ্ট হইতেছে, তো ওকে না নামায় না। তো আমি কি করব, আমি তখন গিয়ে কথা বলি, একটু তাকাও, টুটু আমার সাথে কথা বলো। তো ও আর কথা বলে না। তারপর সারা রাত ওভাবেই গেল। ওকে দাফন দিয়ে আসার পরে আমার খাওয়া দাওয়া কথা সব বন্ধ হয়ে গেছে, আমি কিছুই করতে পারি না। আমার শাশুড়ি আমাকে অনেকটা মানে তখনও ওনার যে ছেলে হারাই গেছে, ওনার ছেলে যে চলে গেছে, উনি ওই শোক বাদ দিয়ে উনি বলতেছে যে চলে গেছে গেছে, যে এটা বেঁচে আছে আমার তো ওরে বাঁচাইতে হবে। সে তখন আমি তখন অসুস্থ, উনি তখনও আমাকে মানে এমন ভাবে টেক কেয়ার করতেছে, খাওয়ানোর চেষ্টা করতেছে, কিন্তু আমি কিছু খাই নাই, খাইতেই পারতাম না। আর আমার শুধু হ্যালুসিনেশন হইতো, আমি শুধু ফারহানা ফারহানা ডাক শুনতাম ঘরের মধ্যে। আর আমার কাছে মনে হইতো যে ও আসতেছে, আমার দিকে তাকায় হাসতেছে, এরকম একটা ব্যাপার, যে ও হাসি দিচ্ছে আমাকে দেখে দেখে। মাসের পর মাস আমি শুধু রাতে সারা রাত জেগে থাকতাম, সিলিং এর দিকে তাকায় থাকতাম। তখন আল্লাহর কাছে শুধু ধৈর্য চাইতাম। তো ওই সময়টা আমার শাশুড়ি মায়ের যথেষ্ট সাপোর্ট ছিল। উনি না থাকলে আজকে ফারহানা হয়তো আমি বেঁচেই থাকতাম না। আমার মা অনেকবার ঢাকায় নিয়ে আসতে চাইছে যে তুমি চলো, ঢাকায় চলো, এখানে থাকলে আরো তোমার অশান্তি হবে, কষ্ট হবে, তুমি চলো। কিন্তু আমি না, আসবো না, আমি আসবো না। তারপরে সারা ঘর ওর জিনিসপত্র, ওর শার্ট, ওর টি শার্ট এইসব নিয়ে পুরো ছড়ায় ছিটায় বসে থাকতাম, বসে ওগুলো দেখতাম, ওর গায়ের ঘ্রাণ নিতাম, ওর ইউজ করা সব জিনিস আমি নিজের কাছে রেখে ওগুলোর উপরেই শুয়ে থাকতাম। কি করতাম পাগলের মতো, মানে মানুষের সাথে মিশতাম না। আমি আমার শাশুড়ির সাথে ছাড়া কারোর সাথে কথা বলতাম না, আমার ফ্রেন্ডের সাথে আমার কোনো কথা হইতো না। আর আমি আসতাম না ঢাকায়, ওখানেই থাকতাম। একটা সময় আমার শাশুড়ি উনি আমাকে বলে যে বাবা তোমার তো বাঁচতে হবে, তুমি তো এভাবে বাঁচবা না, এরকম করলে তো তুমি যে চলে গেছে কিন্তু তোমাকেও বাঁচতে হবে, আবার নতুন করে চাকরিতে ঢুকো। তারপরে আমার একটা ফ্রেন্ডের থ্রুতে এখন আমি যেখানে চাকরি করছি একটা ফাইন্যান্স কোম্পানিতে, তো এটা বাংলা মোটরে, চিটাগং থেকে আমি 9 মাস পরে ঢাকায় আসি। হাজবেন্ড চলে যাওয়ার, হ্যাঁ হাজবেন্ড চলে যাওয়ার 9 মাস আমি ওখানে ছিলাম। অ্যান্ড আমি ওখানে অনেক ভালোই ছিলাম। আমাকে বললাম না, আমার শাশুড়ি মা যেভাবে টেক কেয়ার করেছে, আমার মা মানে আম্মু তো, মা তো ভালোবাসবে, মা তো জন্ম দেয়, সে তো ভালোবাসবে, কিন্তু জন্ম না দিয়েও কিন্তু মা হওয়া যায়, সেটা আমি আমার শাশুড়িকে দেখেই বুঝছি। ইভেন আমি গেলে ভাইয়া, ওনার ছেলে আমাকে যে যত্নটা করতো, এখন উনি সেম যত্নটাই আমাকে করে। আমার তো 3.5 বছর আমি বহুবার গেছি, মানে আমি তো ঈদ ওখানেই করি, রোজার ঈদ আমি ওখানেই করেছি। হ্যাঁ নিয়মিত আমি রোজার ঈদটা চিটাগং করি, কোরবানিটা ঢাকায় করি, কারণ আমার আম্মা মন খারাপ করে। আমিও যখন এখন যাই চিটাগং আসার সময়, আমাকে আমার শাশুড়িও হাতে টাকা গুছিয়ে দিবে জোর করে, বলে তুমি চাকরি করো, যাই করো, তুমি আমার মেয়ে, আমি তোমাকে দিব, তুমি কখনোই না করবা না। এখনো যতবার আমি গিয়েছি বা যতবার সে ঢাকায় আসছে, প্রতিবার আমার হাতে টাকা গুছিয়ে দিবে, দাদু প্লাস আম্মু। এখনো যখন ফোনে কথা বলি, আমরা তো প্রায় দিনই আমরা ভিডিও কলে কথা বলি, সারাদিন অফিসে কি হলো না হলে এসে আম্মুকে বলা হয়, জানানো হয়। হ্যাঁ জানানো হয়, সারাক্ষণ প্রতিনিয়ত জানানো হয়। আমরা 1-1.5 ঘন্টাও ফোনে ভিডিও কলে কথা বলি, হ্যাঁ কি করছি কি হচ্ছে, মানে একদম পুরো ফ্রেন্ডের মতন জানাই। উনি আমার শাশুড়ির থেকেও এখন হচ্ছে আমার সবচেয়ে বড় কথা, উনি আমার বন্ধু এন্ড আমার আরেকটা মা। অনেক শান্তি পাই ওনার সাথে কথা বলে। আমি যখন চিটাগংয়ে যাই, আমরা অনেকদিন পর শুনলাম শাশুড়ি সম্পর্কে এরকম কমপ্লিমেন্ট দিতে। আপনারা বারবার শুনছেন যাকে উনি আম্মু বলছেন, এটা কিন্তু উনার নিজের আম্মু না, উনি শাশুড়ি। আমি শাশুড়ি, এটা বারবার আপনারা একটু বুঝে দেখবেন। প্রোগ্রাম থেকে আপনার শাশুড়ি আম্মাকে স্যালুট জানায়। আমরা কি একটু শাশুড়ি মার সাথে কথা বলতে পারবো? হ্যাঁ ভাই অবশ্যই শাশুড়ি মার সাথে কথা বলতে পারবেন। হ্যাঁ আম্মু। খালাম্মা আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। এত বেশি অবাক হচ্ছে আজকাল আমাদের সমাজে যা দেখি, আমরা যা দেখে অভ্যস্ত। কিছুদিন আগে একজন পুলিশ অফিসার আত্মহত্যা করেছেন বউ শাশুড়ির দ্বন্দ্ব এইসব নিয়ে, এবং এরপর থেকে বিষয়টি এরকম হয়ে গেছে যে বউ শাশুড়ি কখনোই ভালো সম্পর্ক থাকতেই পারে না। কিন্তু আপনি একজন বউকে কতখানি আপন করেছেন এটা আসলে বলে বোঝানোর মতো না। উনি আপনার এত প্রশংসা করেছেন, আপনার প্রতি অনেক শ্রদ্ধা, অনেক সম্মান। আপনি
আসলেই অনন্য একজন মানুষ। এজন্য আমরা আগ্রহ থামিয়ে রাখতে না পেরে কয়েকবারই ফোন দিয়ে চেষ্টা করেছি আপনার সাথে কথা বলার জন্য। ও মানে খুব তাড়াহুড়া করছিল আমার ছেলে, মানে ওকে পাওয়ার জন্য, মানে অনেক তাড়াহুড়া। আমি বলতাম যে তোমরা কথা বলো, কথা বলার পর দেখা যাক, বছর দিন কথা বললে আমি দেখি। তো ও সময়টা আমাকে দেয় না। পরে ও খুব তাড়াহুড়া করার পরে আমি কি করব, আমি তখন রাজি হয়েছি। রাজি হওয়ার পরে বিয়েও হইলো। তখন দেখতে কি আমি মানসিকভাবে আমার যে মেন্টালি মানে আমি প্রস্তুত ছিলাম যে আমি যখন আমার ছেলে যখন বিয়ে হবে এখানে, তখন ও আমার আমি যা মানে মেনে নেওয়া না মেনা সে মানা সেটা কোনো ব্যাপার না। এখন আমি ওর প্রতি অন্যরকম। তখনও আমার ছেলের বউ ওর মর্যাদা আমার মেয়ের থেকেও বেশি। এটাই আমার ভাবনা ছিল, তাই আমি ওই ভাবনা অনুসারে আগেতেছিলাম। কিন্তু ভাগ্যে তো আর আর কি, ছেলেকে ছাড়া তো প্রায় 3.5 বছর হয়ে যাচ্ছে। ফারহানা খুব ভালো মেয়ে, ও আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখে, কথা বলে, খোঁজ খবর নেয়, আমি ওর খোঁজ খবর নেই, আসা যাওয়া করে। ওই আমার মনে এটাই ছিল যে আমি যা করছি হয়তো ভুল করছি। এখনকার ছেলেমেয়েরা তো এরকম যার যার পছন্দ অনুসারে করে। তখন থেকে আমার মনোভাব এটাই ছিল যে আমি মানে আমার ছেলের বউকে অনেক আপন করে নিবো, ওকে আমি অনেক ভালোবাসবো, ও হবে আমার ঘরের সবকিছু। ওইটাই এরকমই ভাবনা ছিল। তো ওরকম ভাবনা অনুসারে আমি বউকে অনেক আদর যত্ন করতাম, ও আমার টেক কেয়ার করতো, আমিও ওকে খুব ভালোভাবে মানে গ্রহণ করছিলাম আর কি। এটি আল্লাহর কাছে আমার প্রবেশ ছিল যে না, আমি যেন ওকে ভালোবাসতে পারি। তো খালাম্মা, আপনার কাছ থেকে আরেকটা জিনিস আমি জানতে চাইবো। এখনকার আমাদের চারপাশে দেখা যায় বউ শাশুড়ির যে দ্বন্দ্ব, এই ব্যাপারটাই আসলে আপনি কিভাবে দেখেন, আর এগুলোর সমাধান কি হতে পারে? এখানে আপনি কি মনে করেন যে বউদের প্রবলেম, নাকি মনে করেন এখনকার যারা শাশুড়ি তাদেরই একটু বেশি মাত্রায় ছেলের প্রতি দখল দিতে গিয়ে ঝামেলাগুলো তৈরি হয়? আপনার কাছে কি মনে হয়, আপনি শাশুড়ি হিসাবে? মানে যে শাশুড়ি হিসাবে এক একজনের মতামত তো এক এক রকম, সবার মানে মতামত তো একরকম থাকে না, বা সবার চিন্তা ভাবনা একরকম থাকে না। শাশুড়ি তো মানে ছেলেকে আদর করে বিয়ের আগে, এটা তো ঠিক আছে, কিন্তু বিয়ের পরে তো আসলে ছেলের বয়স সেই মানে যার যার হাজবেন্ডকে তার অধিকারটা বেশি থাকে। তো ওই সময় মা আসলে ছেড়ে দেওয়াই ভালো, মার এত নাক না গলা নেই ভালো। আর ছেলের বউর সাথে যেভাবে চলবে, কোনো সমস্যা যাতে না হয়, মা দেখবে, মা গার্জিয়ান হিসাবে দেখবে। কিন্তু মা নাক গলানোটা, বেশি নাক গলানোটা আমি মনে করি ঠিক না আর কি। যেমন আমার বিয়ে মানে আমার ছেলের বিয়ে পরে ও যখন আসছে, ওই তো সিয়ানের ভালো মন্দ সবকিছু দেখছে। তখন আমি মাঝে মধ্যে দূর থেকে দেখছি যে ওরা কি করতেছে না, একটু পর্যবেক্ষণ তো করতে হয় কি করতেছে না করতেছে, ওটা আর কি। এখন হুট করে ওরা এক জায়গায় বের হলো, হ্যাঁ যে আমরা এই তোমরা কেন বের হলো, কোথায় গেলে, একটা কোথায় গেছো, কি করছো না করছো, এত ডিটেলস তো আমার জানার দরকার নাই। ছেলে ভালো থাকুক, বউ নিয়ে ভালো থাকুক, আমি মনে করি শাশুড়িরও ভালো থাকার দরকার, বউরও দরকার, দুজনেরই মেন্টালিটি মানে ভালো থাকা দরকার। তাইলে এটা মনে হয় আমার সুন্দর হয়। একজন ভালো হইলেও হবে না, আরেকজন বা খারাপ হইলেও, দুজনেরই একই পর্যায়ে থাকতে হবে, লেভেলে থাকতে হবে। এটা কারোরই একাকিত্বের কোনো গুণ না আমার মনে হয় আর কি। দুজন আমি খালি ভালো হইলেই, ফারহানা নিশ্চয়ই ভালো ছিল, সেদিন আমার সাথে এত সুন্দর সম্পর্ক হয়েছে। খালি আমি যে করছি তাও আমি মনে করি না, ওরও গুণ আছে অনেক, সেটাই আমি মনে করি আর কি। ছেলে যাওয়ার প্রায় 4-5 মাস বা 6 মাস পর থেকে মানে বলতেছি যে আমার বলতে ইচ্ছা করে না, আমার মন তো অনেক কষ্টই লাগে। তারপর আমি বলি যে তুমি তোমার জীবন গোছাও, কিন্তু ও তো কথা শুনে না। ও তো মানে এখনো আমার ছেলের প্রতি ওর বিশ্বাস, ভালোবাসা, মনে হয় যেন আমার ছেলে ওর কাছে চলে আসবে, অতটাই ভালোবাসা আমার ছেলেকে। আর কি বলবো, আমি আর ওকে এখন এসব কোনো কথা বলতে পারি না, বললে আমারও অনেক খারাপ লাগে। আমি বলি না, আমি বলি যে আমি নামাজ পড়ে দোয়া করি তোমার ভাগ্যটা ভালো হোক, সুন্দর হোক, তুমি তোমার ভাগ্যটা ভালো করো, সুন্দর করো, মন খারাপ করো না, মন ভালো রাখার চেষ্টা করে, এইসবই বলি ওকে। আর কিছু বলার আমার ভাষা নাই। আমি অনেক বলছি, ও কথা শুনতেছে না, এইটাই আর কি। ওর তো কোনো ভবিষ্যৎ নাই এখন, যদি ওর কোনো বাচ্চা কাচ্চা নাই, ওর কিছু নাই এখন। যদি 5-7 বছর চলে যায়, ও তখন তো ওর বয়সটাও কমে যাবে, তখন তো মানে এখন যে ওর সময়টা আছে, এই সময়টা থাকবে না। এখন ওর তো এটা বোঝা উচিত। এখন ও যদি না বোঝে, আমি আর কি করবো? আমি তো অনেক বলছি ওরে। এখন আপনারাও বলেন ওকে, ও যেন একটু ভাবে চিনতে নিজেকে নিয়ে, এটাই আর কি। আমাদের আর সবসময় দোয়া করি ও ভালো থাকুক, সুস্থ থাকুক, আমার দোয়া আছে। এখন আল্লাহ আমার ছেলেকে নিয়ে গেছে, এখন এটা হারানারও
কি বলবো, আমার খারাপ লাগে সেই জন্য যে আমার ছেলে তো চলে গেল। এখন ফারহানার ভাগ্যটা তো সবচেয়ে, একটা স্বামী যখন মারা যায় তখন আমি তো মা, আমার তো খারাপ লাগবে, কিন্তু আমার চেয়ে আমি মনে করি আমার চেয়ে ওর খারাপ লাগার পরিমাণ 1000 গুণ বেশি। কারণ ও তো অনেক আশা ভরসা নিয়ে, অনেক কিছু আশা নিয়ে আসছিল আমাদের ফ্যামিলিতে, ঠিক না? কিন্তু ওর ভাগ্য তো সেটা দিল না। সেই জন্য আমি মনে করি যে আমার চেয়ে ফারহানার খারাপ লাগাটা অনেক গুণ বেশি। এটা আসলে অনেক মা বুঝতে পারে না। অনেক মা ওরা মনে করে যে তার হয়তো বা তার সন্তান চলে গেছে তারই খারাপ লাগতেছে, কিন্তু একটা মানে স্ত্রী যে কত খারাপ লাগা থাকতে পারে প্রতিটা মারও বোঝা উচিত, এই আর কি। খালাম্মা, আপনাকে অনেক শ্রদ্ধা এবং সালাম আমাদের স্টুডিও থেকে। আপনি ভালো থাকবেন। ঠিক আছে, আমরা বিদায় নিচ্ছি। আমি খুবই অভিভূত আজকের প্রোগ্রামের হোস্ট হিসেবে থাকতে পেরে।